নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে তিনি বাজেট অধিবেশনের শুরুতে যে স্পিচ দেওয়ার কথা, প্রত্যেক অধিবেশনের শুরুতেই তিনি স্পিচ দেন এবং সেই অধিবেশন শুরু হওয়ার আগে তিনি স্পিচ দিলেন গতকাল। কিন্তু গতকাল তিনি গেলেন না অজিত পাওয়ার তার শেষকৃত্যে, এবং সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় নজর কেড়েছে যে অজিত পাওয়ার যেখানে একজন এনডিএর উপমুখ্যমন্ত্রী ছিলেন, এবং যে অজিত পাওয়ার বহুদিন ধরে, বহু সময় ধরে আমরা দেখতে পেয়েছি যে একনাথ শিন্ডে তিনি দেবেন্দ্র ফডনবিস বা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে একটু এদিক থেকে ওদিক হলেও বেশ খানিকটা ফোঁস করে উঠেছেন, কিন্তু অজিত পাওয়ারের কখনোই অবস্থানের পরিবর্তন হয়নি। সেই অজিত পাওয়ারের শেষকৃত্য যখন হলো তখন গেলেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং তিনি ভারতবর্ষে যখন ছিলেন এবং তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, তিনি সাংবাদিকদের তো ফেস করেন না, তো তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলছিলেন, এবং সেই সময়ও দাঁড়িয়ে আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম সম্পূর্ণ বক্তব্যটার মধ্যে যে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু না কিছু বলবেন অজিত পাওয়ার, তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ রাজ্য, ডবল ইঞ্জিন রাজ্য, সেখানকার একজন উপমুখ্যমন্ত্রী, স্ট্যান্ডিং উপমুখ্যমন্ত্রী, যিনি এখন উপমুখ্যমন্ত্রী ছিলেন। তো তার এইভাবে আকস্মিক মর্মান্তিক মৃত্যু যেভাবে হলো প্লেন দুর্ঘটনায়, সেটা নিয়ে কিন্তু তিনি কিছু অন্তত বলবেন তেমন একটা আমরা আশা করেছিলাম, কিন্তু তাতেও আমরা দেখলাম যে সামগ্রিক তার যে 10-12 মিনিটের স্পিচ, তাতে কিচ্ছু বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং শুধুমাত্র তিনি তার বাজেট সম্বন্ধে, তিনি তার পার্টি লাইন সম্বন্ধে, তিনি তার সরকার সম্বন্ধে কথা বলে গেলেন। অবশ্যই এই ঘটনা বেশ খানিকটা সমালোচনার মুখে ফেলেছে নরেন্দ্র মোদীকে, এবং অবশ্যই সামগ্রিকভাবে তার এই যে শেষকৃত্যে না যাওয়া, এটাও কিন্তু অবশ্যই বেশ খানিকটা বিরোধীরা এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি, এবং অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা অন্য ধরনের পরিস্থিতি। এবং অবশ্যই আপনাদের জানাবো বাদবাকিরা কারা কারা উপস্থিত ছিলেন শেষকৃত্যে, এবং কে কি বলছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে রীতিমতন কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে কনস্পিরেসি থিওরি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কনস্পিরেসি থিওরিটা উঠে এসেছে সেটাকেও সমর্থন করেছে অন্যান্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কারা কারা কি বললেন অবশ্যই শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি স্কিপ না করে দেখুন। আপনারা জানেন যে গত পরশুদিন হঠাৎ করে আমরা খবর পাই অজিত পাওয়ার, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, তিনি হঠাৎ তার একটি নির্বাচনী জনসভায় যাচ্ছিলেন তার প্রাইভেট বিমানে করে, কিন্তু সেটি ল্যান্ড করার আগেই ক্র্যাশ করে যায়, এবং সেটা ক্র্যাশ করে যাওয়ার পর থেকে বিভিন্ন রকমের থিওরি যেমন সামনে আসছে, কেন ক্র্যাশ করলো সেটা সম্বন্ধে বিভিন্ন থিওরি আসছে, এবং 6 জন যে ছিলেন ভেতরে পাইলট সহ 6 জনই মারা যান, এবং অজিত পাওয়ার তার মধ্যে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের, তিনিও মারা যান। তো তার পরবর্তীতে বিভিন্ন ধরনের থিওরি উঠে আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরিটা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে অজিত পাওয়ার কয়েকদিন আগেই তার কাকা শরদ পাওয়ার তার পার্টিতে আবার ফেরত যাওয়ার একটা মনস্থির করেছিলেন, এবং তিনি এই মনস্থির করার পরবর্তীতে শরদ পাওয়ারের পার্টির মুখপত্র সঞ্জয় রাউত তিনি সেই বিষয়টাকে সামনে এনেছিলেন মাত্র 4 দিন আগে, ঘটনা ঘটার 4 দিন আগে। তো তার পরবর্তীতেই কিভাবে এই ধরনের একটা বিমান দুর্ঘটনা ঘটলো সেই সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য রাখেন যে বিজেপির সঙ্গে যারা জোটে রয়েছে তারাই এই মুহূর্তে সুরক্ষিত নয়, তাহলে বিরোধীদের অবস্থান আপনারা ভাবুন। তো এই বিষয়টা কিন্তু বেশ খানিকটা আলোকপাত করে, সারা দেশের রাজনীতিকে হঠাৎ চমকে দেয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের কথা বলছেন কেন, এবং তিনি এর থেকেও গুরুত্বপূর্ণ কথা বলেন যে আমরা আর কারোর ওপর বিশ্বাস করতে পারি না, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর বিশ্বাস করতে পারি না, সবাইকে কিনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা চাই সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন জাস্টিস তার আওতায়, তার তত্ত্বাবধানে সম্পূর্ণ একটা তদন্ত কমিটি তৈরি করা হোক এবং তদন্তটা হোক। তো এই বিষয়টা যখনই সামনে উঠে আসে তারপর থেকে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয় সারা দেশ জুড়ে। মেসেজ অফ অজিত পাওয়ার, ডেপুটি চিফ মিনিস্টার, he died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network
that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং এই বক্তব্যকে সমর্থন করেছেন উমর আব্দুল্লাহ। এবং এই উমর আব্দুল্লাহর সমর্থনের পরের থেকেই বেশ কিছুটা কিন্তু এই নিয়ে চাপানোতর তৈরি হয়েছে, যে কয়েক মাস আগেই আপনাদের যদি মনে থাকে আহমেদাবাদে যে বীভৎস প্লেন দুর্ঘটনাটা হয়েছিল, সেখানেও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গিয়েছিলেন, এবং তার সম্বন্ধে জানা গিয়েছিল পরবর্তী যে তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অ্যান্টি লবির একজন মানুষ, এবং তার কাছে কোনো না কোনো দুর্নীতির খবর চলে এসেছিল, সেটা নিয়ে তিনি একটু মুভ করছিলেন। তো তার পরবর্তীতে এই ধরনের মৃত্যু তার ঘটে। তো এরপরও যে খবরটা সবচেয়ে মারাত্মকভাবে উঠে আসে, যে এই যে অজিত পাওয়ার তিনি চলে যাওয়ার একটা প্রস্তাব রেখেছিলেন ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ মহলে, এবং তিনি আর বিজেপির সঙ্গে থাকতে চাইছিলেন না। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল হ্যান্ডেলে আপনার যদি গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখেন, তাহলে বারংবার এই ধরনের পোস্ট গুলো আসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমরা দেখতে পেয়েছি, গতকাল সকালে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশে উপস্থিত, এবং দেশের নিউ দিল্লিতে তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে কিরেন রিজিজুকে নিয়ে বক্তব্য রাখছেন, এবং সম্পূর্ণ কথাটাই তিনি বাজেট নিয়ে বলছেন, এবং সম্পূর্ণ কথাটাই তিনি দেশের কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণ করার বিষয় সেগুলো নিয়ে বলছেন। কিন্তু কোনোভাবেই অজিত পাওয়ার তার এনডিএ শরিকের একটা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে এনডিএ শরিক দল এবং সেখানকার উপমুখ্যমন্ত্রী মারা গিয়েছেন, তার সম্বন্ধে কেন কোনো কথা একটা লাইন খরচা করতে পারলেন না নরেন্দ্র মোদী? এবং কোন সরকারের সঙ্গে এই মুহূর্তে অজিত পাওয়ার ছিলেন এতদিন ধরে, এটা তো তার পরিবারের কাছে কিংবা তার পার্টি ওয়ার্কার তাদের কাছেও একটা বড়সড় প্রশ্ন হয়ে থাকবে। অবশ্যই সেখানে অমিত শাহ গিয়েছেন, তার শেষকৃত্য অমিত শাহ ছিলেন, কিন্তু সেটা সরকারের পক্ষ থেকে অমিত শাহ গিয়েছিলেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি একটা বাক্য ব্যয় করতেন কিংবা তিনি সশরীরে উপস্থিত থাকতেন, তাহলে কি সেখানে খুব একটা অসুবিধা তৈরি হতো? আমরা জানি না এর নেপথ্যে কি কারণ রয়েছে, কেন অজিত পাওয়ার তার সঙ্গে এই ধরনের তার চলে যাওয়ার সময় এই ধরনের একটা ব্যবহার করা হলো কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাকেত গোখলে, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি কি বলছেন এই সম্বন্ধে? তিনি বলছেন, একটি এনডিএ শাসিত রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী একটি বিমান দুর্ঘটনায় ট্র্যাজিকভাবে মারা গিয়েছেন, আর প্রধানমন্ত্রী মোদী আজ তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ারও প্রয়োজন বোধ করেননি। তার বদলে তিনি আজ সংসদের বাইরে মিডিয়ার সামনে একটি রাজনৈতিক বক্তৃতা দেওয়াকেই বেশি পছন্দ করলেন। নিজের মিত্রের প্রতি ও সংসদের প্রতিও একদম শ্রদ্ধা নেই। অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাকেত গোখলে রেখেছেন। তার কারণ, যে দিনটাকে তিনি বেছে নিয়েছেন সেই দিনটাকে হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার সকালবেলা কেন তিনি এই বক্তব্য রাখলেন, এই প্রশ্ন উঠতেই পারে। এবং যেখানে অজিত পাওয়ার তার অত্যন্ত একজন কাছেরই বলা যেতে পারে, এবং দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে কিন্তু একনাথ শিন্ডে তার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, সেই নিয়ে আমরাও আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, যে একনাথ শিন্ডে তাদের সঙ্গে জোটে থাকা নিয়ে বিভিন্ন সময় অসুবিধা তৈরি হচ্ছে। কখনো একনাথ শিন্ডে এমন বলছেন যে আমার পার্টি ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে বিজেপি, কিন্তু কখনোই শরদ পাওয়ার তার পার্টির সঙ্গে কিন্তু একনাথ শিন্ডে কিংবা দেবেন্দ্র ফডনবিস কারোরই কোনো সমস্যা হয়নি। তিনি অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং একজন মানুষ ছিলেন, এবং শরিক দল হিসেবে যে কর্তব্য তার ছিল, শরিক দল হিসেবে তার যেভাবে চলার কথা ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে তিনি কিন্তু সরকারে থাকতেন, এবং তাকে নিয়ে কিন্তু কখনোই কোনো বিরোধ ছিল না ভারতীয় জনতা পার্টির। তবুও তার শেষ কৃত্যে কেন গেলেন না দেশের প্রধানমন্ত্রী, এবং তাকে নিয়ে কেন একটাও বাক্য ব্যয় করলেন না, সেই প্রশ্ন ওঠে। এবং কোন কথা তিনি বলছেন, কোন বাজেটের কথা বলছেন, এই নিয়ে দেশের মানুষ তো জানতে চাইবেই। যখন ডলারের দাম 93 টাকা প্রায় হয়ে গিয়েছে, অর্থাৎ টাকার মূল্য $1 সমান 93 টাকা হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে কোন বাজেটের কথা বলছেন? যখন শেয়ার বাজারে শেষ একদিনের মধ্যে 6 লক্ষ কোটি টাকা ডুবে যায়, এবং তার আগের দিন 12 লক্ষ কোটি টাকা ডুবে যায়, তখন কোন
বাজেটের কথা, কোন অর্থনৈতিক বিষয়ের কথা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন আমরা জানি না। সত্যি দিল্লিতে মানুষ শ্বাস নিতে পারে না, মধ্যপ্রদেশে মানুষ জল খেলে মারা যায়, এইভাবে যেখানে দেশ চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী কিসের একদম ফলাও করে তিনি সাংবাদিক সম্মেলন করছেন, এবং সম্মেলন তো নয়, সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছেন, কিন্তু তার শরিক দলের একজন উপমুখ্যমন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপমুখ্যমন্ত্রী তার সঙ্গে কিছুই বলছেন না তার সম্বন্ধে, এটা কিভাবে হতে পারে? এবং সারা দেশ সেটা দেখলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটাও সারা দেশ দেখলো। আপনারা বিচার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা শুধুমাত্র যা যা ঘটছে ঘটনা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই টক টু বাংলা দেখুন এবং অবশ্যই ছড়িয়ে দিন টক টু বাংলা আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।